মালয়েশিয়া যাত্রা অনিশ্চিত ১২ লাখ শ্রমিকের। আলাদা অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং কমিটির সভা হচ্ছে না। আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বর মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা পর্যায়ের এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগামী ফেব্রুয়ারি মাস থেকে বিদেশে শ্রমিকদের জন্য বাজার খুলে দেবে মালয়েশিয়া। তারা নতুন করে প্রায় ১২ লাখের বেশি শ্রমিক নেবে বলে বিভিন্ন সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে। জয়েন্ট ওয়ার্কিং কমিটির সভা না হলে অনিশ্চিত হয়ে পড়বে মালয়েশিয়ায় প্রায় ১২ লাখ শ্রমিক পাঠানোর বিষয়টি। যৌথ ওয়ার্কিং কমিটির সভা না হওয়ার নেপথ্য কারণ হিসেবে জানা গেছে, বিগত সময়ে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি নিয়ে ব্যবসায়ীদের ভয়াবহ বিরোধের বিষয়টি। ব্যবসায়ীদের একটি পক্ষ নিজেদের বঞ্চিত দাবি করে অন্য পক্ষের বিরুদ্ধে মামলা করে। ওই মামলার তদন্ত করছে সিআইডি। অন্যদিকে ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে শ্রমিক পাঠানোর নামে অর্থ পাচারের অভিযোগ এনে আলাদা অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ বিষয়ে জানতে চাইলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ও উপদেষ্টার একান্ত সচিব মো. সরওয়ার আলম কালবেলাকে বলেন, ডিসেম্বরের শেষ দিকে ঢাকায় দুদেশের যৌথ ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটা না হওয়ায় আমরা আগামী জানুয়ারিতে যৌথ ওয়ার্কিং কমিটির মিটিং করার চেষ্টা করছি। এ বিষয়ে জানতে চাইলে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান কালবেলাকে লিখিতভাবে জানান, আগামী ২ থেকে ৩ ডিসেম্বরের মধ্যে দুদেশের মন্ত্রী পর্যায়ের যৌথ ওয়ার্কিং কমিটির জেডব্লিউজি সভা ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়ার পক্ষ থেকে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি। আমাদের পক্ষ থেকে যৌথ ওয়ার্কিং কমিটি সভার নতুন একটি তারিখ নির্ধারণের চেষ্টা চলছে। কালবেলার নিজস্ব অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নানামুখী চেষ্টার পরও মালয়েশিয়ান সংশ্লিষ্টদের জেডব্লিউজির সভায় রাজি করানো যায়নি। মালয়েশিয়ান মানব সম্পদ মন্ত্রীসহ যেসব কর্মকর্তা বাংলাদেশে আসবেন, তাদেরও কোনো সফরসূচি পায়নি বাংলাদেশ। ফলে শিগগির জেডব্লিউজির সভা হওয়ার সম্ভাবনা নেই। সেটা না হওয়ায় আমরা আগামী জানুয়ারিতে যৌথ ওয়ার্কিং কমিটির মিটিং করার চেষ্টা করছি। এ বিষয়ে জানতে চাইলে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান কালবেলাকে লিখিতভাবে জানান, আগামী ২ থেকে ৩ ডিসেম্বরের মধ্যে দুদেশের মন্ত্রী পর্যায়ের যৌথ ওয়ার্কিং কমিটির জেডব্লিউজি সভা ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়ার পক্ষ থেকে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি। আমাদের পক্ষ থেকে যৌথ ওয়ার্কিং কমিটি সভার নতুন একটি তারিখ নির্ধারণের চেষ্টা চলছে। কালবেলার নিজস্ব অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নানামুখী চেষ্টার পরও মালয়েশিয়ান সংশ্লিষ্টদের জেডব্লিউজির সভায় রাজি করানো যায়নি। মালয়েশিয়ান মানব সম্পদ মন্ত্রীসহ যেসব কর্মকর্তা বাংলাদেশে আসবেন, তাদেরও কোনো সফরসূচি পায়নি বাংলাদেশ। ফলে শিগগির জেডব্লিউজির সভা হওয়ার সম্ভাবনা নেই। এতে করে মালয়েশিয়ায় বাংলাদেশ বড় শ্রমবাজার হারানোর আশঙ্কা তৈরি হয়। প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিগত ২০২২ সালের ৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩ মে পর্যন্ত ২ মাসে বাংলাদেশ থেকে ৪,৬৬,৫০০ শ্রমিক মালয়েশিয়ায় যায়। মালয়েশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩ মের মধ্যে শ্রমিক পাঠানোর সময়সূচি বেঁধে দেওয়ায় নিয়োগানুমতি পাওয়ার পরও উড়োজাহাজের টিকিট সংকটসহ নানা কারণে প্রায় ৮,০০০ শ্রমিক যেতে পারেনি। গত ৪ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের সময় সরকারের পক্ষ থেকে বিষয়টি উপস্থাপন করা হয়। তিনি সেই ৮,০০০ শ্রমিক নেওয়ার ঘোষণা দেন। ওই সময় আনোয়ার ইব্রাহিম বলেন, আমরা পুরো ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। আমরা অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়েছি। আমাদের শ্রমিক দরকার। আর এসব শ্রমিক বাংলাদেশ কিংবা অন্য যে কোনো দেশেরই হোক না কেন, সংশ্লিষ্টরা জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী গত ৪ অক্টোবর ঘোষণা দেওয়ার ৩ মাসের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। কিন্তু ওই ৮,০০০-এর একজন শ্রমিককেও পাঠাতে পারেনি বাংলাদেশ। ফলে ওই শ্রমিকদের পাঠানোর বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে। যৌথ ওয়ার্কিং কমিটির সভা হলে এই বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করা যেত। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণে, মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগ এনে রিক্রুটিং এজেন্সি আফিফা ওভারসিজের স্বত্বাধিকারী আলতাফ হোসেন নামে এক ব্যবসায়ী পল্টন থানায় ১০৩ জন ব্যবসায়ীকে আসামি করে মামলা করেন। মামলাটির তদন্তে নেমে পল্টন থানা পুলিশ এনসিবি ইন্টারপোলের মাধ্যমে কুয়ালালামপুর ইন্টারপোলের কাছে আমিনুল ইসলাম আব্দুল নূর ও রুহুল আমিন স্বপন নামে ২ জন ব্যবসায়ীকে গ্রেপ্তার ও সেখানকার জনশক্তি আমদানি বিষয়ক সফটওয়্যার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম FWCMS কার্যক্রম স্থগিতের বিষয়ে চিঠি দেয়।
বাংলাদেশসহ 5টি সোর্স কান্ট্রি থেকে শ্রমিক নেওয়ার জন্য এফডব্লিউসিএমএসের মাদার কোম্পানি বেস্টিনেট সিন্ডিরিয়ান বারহাদের সঙ্গে মালয়েশিয়ান সরকারের চুক্তি রয়েছে। মালয়েশিয়া সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, মামলায় মানব পাচারের যে অভিযোগ করা হয়েছে সেটা কোনোভাবেই আমলযোগ্য নয়। কারণ মানব পাচার হয়ে থাকলে মামলা করবে সংশ্লিষ্ট ভিকটিম। এখানে ভিকটিমের পরিবর্তে একজন ব্যবসায়ী তার প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করেছে। এছাড়া পল্টন থানা পুলিশ মালয়েশিয়া ইন্টারপোলকে যে চিঠি দিয়েছে তা কোনোভাবেই যৌক্তিক হয়নি। কারণ আমিনুল ইসলাম আব্দুল নূর একজন মালয়েশিয়ান নাগরিক, বাংলাদেশি বংশোদ্ভূত। পল্টন থানায় করা মামলায় তাকে আসামি করা হয়নি। তাকে গ্রেপ্তারের চিঠি দেওয়া কোনোভাবেই যৌক্তিক হয়নি। এছাড়া এফডব্লিউসিএমএস সফটওয়্যারের মাধ্যমে বাংলাদেশ ছাড়াও 4টি প্রেরণকারী দেশ থেকে মালয়েশিয়া শ্রমিক নেয়। সেখানে ওই সফটওয়্যার বন্ধ রাখার কথা মামলার তদন্ত কর্মকর্তা বলতে পারেন না। জানা গেছে গত নভেম্বর মাসের শেষ সপ্তাহে পল্টন থানার মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে সিআইডি হস্তান্তর করা হয়েছে। সিআইডি অর্থ পাচারের অভিযোগ এনে ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দিয়েছে। এছাড়া দুদক সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের স্ত্রী কাশমেরি কামাল, মেয়ে নাফিসা কামাল, ফেনী 2 থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং ঢাকা 2 আসনের সংসদ সদস্য বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানের অংশ হিসেবে ঢালাওভাবে সব ব্যবসায়ীকে চিঠি দিচ্ছে। এতে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এই আতঙ্ক